আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন দল হিসেবে এনসিপির দুর্যোগটা যেন কাটছেই না। এনসিপির নির্বাচনের আগে থেকেই আমরা দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায় দল থেকে পদত্যাগের একেবারে হিড়িক পড়েছে। জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ দল থেকে বেরিয়ে গেছেন, শুধুমাত্র জামাতের সঙ্গে রাজনৈতিক জোট করার কারণেই এনসিপিতে একটা বড় ভাঙন তৈরি হয়েছে। সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি এনসিপিতে যোগ দেননি, তিনি নতুন আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এনসিপি থেকে বেরিয়ে যাওয়া তাসনুভা জাবিনকে নিয়ে আরও অনেককে নিয়ে এনসিপির বহুবিধ ভাঙন, তাদের ছাত্র সংগঠনে ভাঙন, বৈষম্যবিরোধী আন্দোলনে ভাঙন, বৈষম্যবিরোধী আন্দোলনে শীর্ষ যাদেরকে আমরা দেখেছি তাদের এখন এনসিপির বিরোধিতা করতে দেখছি প্রতিনিয়ত। উমামা কিংবা কাদেররা স্পষ্টতই এনসিপির বিরোধিতা করছে। এবার আমরা দেখছি যে সারা দেশে নির্বাচনের আগে যে হিড়িক পড়েছিল, নির্বাচনের আগে সেই হিড়িকটা আবারও শুরু হয়েছে গণপদত্যাগের। এবার একযোগে 87 জন এনসিপির নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এনসিপি যখন সংসদে যাবে কি যাবে না এরকম নানা ধরনের দোটানার মধ্যে রয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তারা যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জন ভারতে গ্রেপ্তার হওয়ার পরে নানা ধরনের গুঞ্জন, নানা ধরনের কথাবার্তা যখন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে, তখন এই 87 জনের একযোগে পদত্যাগ নতুন করে আবারও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তাহলে কি এনসিপির ভেতরে মূলত আদর্শের দ্বন্দ্বই শুরু হয়েছে এবং সেটা প্রকট আকার ধারণ করেছে? চলুন একটু জেনে দেখি 87 জন কারা পদত্যাগ করলেন এবং তারা কি বলছেন, কি কারণে এনসিপি তারা ছাড়লেন। যদি এটা অব্যাহতই থাকে তাহলে আগামীতে তাদের রাজনীতি করে যাওয়াটা কতটা প্রশ্নের মুখে পড়তে পারে কিংবা কতটা ঝুঁকির মধ্যে থাকতে পারে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি থেকে গণপদত্যাগের ব্যাপারগুলো আমরা নির্বাচনের আগে থেকেই দেখছি। বিশেষ করে জামাতের সঙ্গে রাজনৈতিক জোট, মানে নির্বাচনী, তাদের ভাষ্য হচ্ছে নির্বাচনী জোট, আদতে তো আদর্শের মিল না থাকলে তো আর নির্বাচনী জোট হয় না। এবং আমরা দেখেছি যে নির্বাচনে জামাত এনসিপিকে এক ধরনের ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। জুলাই আন্দোলনকে জামাত যেন ওন করতে পারে সেই ব্যাপারে একটা বড় মানে দেয়াল হিসেবে কাজ করেছে এনসিপির নেতারা। সাথে ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর ব্যাপারে এনসিপির নেতাকর্মীদের বরং কাজে লাগাতে পেরেছে জামাত। সেই দিক থেকে জামাতের এক ধরনের বলা চলে উপকারী হয়েছে, আবার ভিন্ন দিক থেকে তাদের ক্ষতিও হয়েছে। কারণ এনসিপির সঙ্গে জোট করার কারণে তারা আওয়ামী লীগের যে ব্যাপক একটা ভোট পাওয়ার সম্ভাবনা ছিল সেটা তারা পায়নি। কারণ আওয়ামী লীগ আর যাকেই ভোট দিক না কেন, মানে আওয়ামী লীগের ভোটাররা আর যাকেই ভোট দিক না কেন, এনসিপিকে ভোট দেওয়ার কথা নয়। তারা যতটা রেগে আছে এনসিপির ওপরে। চলুন একটু গণমাধ্যম কি বলছে একটু দেখে নিই। কালের কণ্ঠের এই ফটো কার্ডে বলা হচ্ছে এনসিপি থেকে একসঙ্গে 87 জনের পদত্যাগ। এই খবরের মানে অন্য শিরোনাম, একই শিরোনাম বিভিন্ন পত্রিকায় এসেছে। মূল খবরটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দলের বর্তমান অবস্থানের সঙ্গে আদর্শিক অবস্থান মিলছে না উল্লেখ করে রাঙামাটির জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক সহ 87 জন একযোগে পদত্যাগ করেছেন। 87 জনের কমিটি 87 জনই পদত্যাগ করেছেন আহ্বায়ক সহ। এটা সম্ভবত বাংলাদেশে এনসিপির ক্ষেত্রে প্রথম ঘটল। এর আগে একটা কমিটির সবাই পদত্যাগ করেছে এরকমটা হয়নি। একসাথে 300 জন নেতাকর্মী পদত্যাগ করতে আমরা দেখেছি, ভিন্ন দলে যোগ দিতে দেখেছি, কিন্তু একটা কমিটির সবাই একযোগে পদত্যাগ করার ঘটনাটা এই প্রথম আমরা দেখলাম। একটা বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক, সেখানে বলা হয়েছে যে অসীম চাকমা সহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্রটি রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। পদত্যাগকারীরা বলছেন জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার
প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে। দলটির বর্তমান অবস্থানের সঙ্গে তাদের আদর্শিক অবস্থান মিলছে না। এ কারণে সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা। এটা খুবই স্বাভাবিক। চাকমা সদস্যরা, চাকমা যারা, তারা জামাতের সঙ্গে জোট, এই ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে জোট, এটা তো মেনে নেবেই না। চাকমারা যেহেতু ভিন্ন ধর্মের মানুষ, তাদের মেনে নিতে এটা কষ্ট হবে, খুবই স্বাভাবিক। কিন্তু পক্ষান্তরে আমরা তো এটাও দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল থেকে সর্বমিত্র চাকমা বিজয়ী হয়ে নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো পুলিশের প্রধান, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন রূপে দেখানোর চেষ্টা করেছেন। দেখানোর চেষ্টা করে বল প্রয়োগের, পুলিশিং, মোরাল পুলিশিংয়ের ব্যাপারে তাকে দেখা গেছে লাঠি হাতে করে বয়স্কদের মারতে দেখা গেছে। সেই ব্যাপারগুলো নিয়ে চাকমা সদস্য হলেও শিবিরের রাজনীতির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশিস চাকমা বলেছেন, 1 জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার 87 সদস্যের কমিটি 6 মাসের জন্য অনুমোদন দেয়, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। অসীম চাকমা বলেন, আজ থেকে আমি এনসিপি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়ক সহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি। জেলা কমিটিতেও আছেন, উপজেলা কমিটিতেও আছেন, সেই সমস্ত জায়গা থেকে তিনি পদত্যাগ করছেন। এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মঞ্জিলা সুলতানা জুমা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মাধ্যমে পদত্যাগের খবর পেয়েছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যে কমিটি থেকে অনুমোদন দেয়া হয়, ওই কমিটির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠাতে হয়। তারা নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা তা জানা নেই। নিয়ম মানুক আর না মানুক, পদত্যাগ করেছেন, এটাই সব থেকে বড় কথা। এই যে ঘটনাটা ঘটলো, এবং এই ঘটনার আগে পরে বিভিন্ন সময় আমরা দেখেছি এনসিপি থেকে গণপদত্যাগের ঘটনায় এনসিপির নারী নেত্রীদের বেরিয়ে যাওয়া, তাসনিম যারা এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করলেন, তাসনুভা জাবিন নতুন রাজনৈতিক দল, মাহফুজ আলম এবং তার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল তাদের আত্মপ্রকাশ করে ফেলেছে। এনসিপির অন্যান্য শীর্ষ নারী নেত্রীরা অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন, অন্য কোনো জায়গায় যোগ না দিলেও নিষ্ক্রিয় হয়ে আছেন। এরকম অবস্থা যখন দেখা যাচ্ছে, এনসিপির বামপন্থী, বিশেষ করে বামপন্থী আদর্শের যারা ছিলেন, এনসিপিতে স্পষ্ট দুইটা ভাগ ছিল। একটা হচ্ছে বামপন্থা, মূলত 3টা আদর্শের ভাগ ছিল। একটা বামপন্থা, একটা সাবেক ছাত্রলীগ, আর একটা হচ্ছে ধর্মভিত্তিক পন্থা। এই ধর্মভিত্তিক পন্থাটা এনসিপিতে সব থেকে বেশি শক্তিশালী, এবং এই শক্তিশালী হওয়ার কারণে যাদের ব্যাকগ্রাউন্ড, শিক্ষার ক্ষেত্রে যাদের ব্যাকগ্রাউন্ডও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সেই কারণে জামাতের সঙ্গে এই এনসিপির জোটটা হয়েছে, এবং যে কারণে মূলত বামপন্থী ভাবধারার যারা, তারা দলে থাকতে চাননি। এবার আমরা দেখলাম যে এর আগেও আমরা দেখেছি পাহাড়ি অঞ্চলে নির্বাচনের আগে একসঙ্গে 300-র বেশি নেতাকর্মী পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘটনা দেখেছি, এবং সারা দেশে বিভিন্ন জায়গায় দেখেছি। এবার চাকমাদের এই পদত্যাগ কিন্তু এনসিপির জন্য একটা বড় বার্তা, কারণ তারা একটা ধর্মভিত্তিক দলের সঙ্গে জোট করেছে, একসঙ্গে নির্বাচন করেছে, এবং নির্বাচন করার মূল কারণই হচ্ছে যে কোনো মূল্যে আমাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে। এই যে লোভ, এই লোভের বাইরে এনসিপির রাজনীতি থাকার কথা ছিল, আলাদা একটা আইডিওলজি প্রতিষ্ঠা করার কথা ছিল। আমরাও প্রত্যাশায় বুক বেঁধেছিলাম যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তাদের কাছ থেকে পাবো। আদতে আমাদের হতাশই হতে হয়েছে, তাদের কাছ থেকে নতুন বন্দোবস্ত কিছুই পাইনি। পুরনো সেই কাসুন্দি ঘাঁটতেই তাদেরকে দেখা গেছে, এবং পুরনো যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচারের মধ্যেই তারা বসবাস করছে এখন পর্যন্ত। দর্শক, আপনি এটাকে কিভাবে দেখছেন, কোন চোখে দেখছেন? আগামীতে কোন অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হতে পারে? যখন সংসদে তারা যাবে কি যাবে না সেই সংশয়ের মধ্যে রয়েছে, তখন দল হিসেবে তাদের নিজেদের স্বকীয়তা বজায় রাখা কতটা তাদের পক্ষে সম্ভব হবে? নেপালে আমরা দেখলাম জেনজি, বিদ্রোহী জেনজিরা সরকার গঠন করছে,
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, নেপালে সফল হলো, 6 মাসের মধ্যে, মাত্র 6 মাসের মধ্যে নেপালে নির্বাচন হলো, অন্তর্বর্তী সরকারে জেনজিরা কেউ গেল না। কিন্তু ভিন্ন প্রেক্ষাপট যখন বাংলাদেশে, নেপালে জেনজিরা পারলে বাংলাদেশের জেনজিরা পারল না কেন? এই প্রশ্নের সমাধান অনেকে খুঁজছেন। দর্শক, আপনার কাছে কোনটা মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।